mentally weak. No mercy, all I got is working. Never stop searching, never quench the thirsty. I'm toxic and psychotic, but this সোলো logic. লেভেলিং সিজন 2 এর আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা অনেক কড়া এবং আগুন হতে চলেছে। পূর্বের 10ম এপিসোডে চতুর্থবার জেজু দ্বীপে রেড মিশন শুরু হয়। কোরিয়ার এস র্যাঙ্ক হান্টাররা রানী পিঁপড়া গুহার ভিতরে ফাইট করে এবং বাহিরে জাপানের এস র্যাঙ্ক হান্টাররা। কেনজো একটি পিঁপড়ার আক্রমণে আঘাতপ্রাপ্ত হয়। কেনজো হিলার শিমুজুকে তাকে হিল করতে বলে। ঠিক তখনই তার মাথা নাই হয়ে যায়। এখানে গত পর্ব শেষ হয়েছিল। সোলো লেভেলিং সিজন 2 এর 11 নম্বর পর্ব ইটস গোয়িং টু গেট ইভেন মোর ইন্টেন্স শুরু হয়। শিমিজুর মাথা শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে যায়। এটা দেখে কেনজো আরেকজন হান্টারকে বলে সতর্ক হয়ে উঠতে। সে বলে এখানে কিছু একটা আছে। এটি এত দ্রুত চলাফেরা করছে তারা ঠিকমতো দেখতেও পাচ্ছে না। তানাকা তার সামনে তাকে হালকা দেখতে পেলে তাকে ঘুষি মারতে যায়, কিন্তু চোখের পলকে সে দানব তানাকার ঘাড়ও কেটে ফেলে। তৃতীয় শিকারী সেই দত্তটিকে তাড়া করতে থাকে এবং তার তরবারি দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে। সে চেষ্টা করে কিন্তু তার খেলাও শেষ। তাদের সকলের মাথাবিহীন দেহ মাটিতে পড়ে আছে। অন্য দল পিঁপড়ার বাসার ভিতরে ঢুকে পড়েছে, রানীর রক্ষীদের সাথে যুদ্ধ করছিল এবং প্রত্যেক পিঁপড়া প্রহরী প্রায় এস র্যাঙ্ক হান্টারের সমান ছিল। কিন্তু সর্বোপরি এটি ছিল একটি প্রাণী, তাই আকৃতিতে বড় হয় তাদের মুভমেন্ট ধীরগতি এবং তাদের আক্রমণগুলো স্কিলফুল ছিল না। অন্যদিকে হান্টাররা ছিল মানুষ, তাদের বুদ্ধিমত্তা এবং ট্যাকটিক্স ব্যবহার করে তাদের সাথে লড়াই করছে। তাদের ক্ষমতাও তারা অনুশীলন করে। পিঁপড়া প্রাণীরা তাদের মতো চালাক নয়, তাই তারা তাদের বিপক্ষে জিততে পারবে না। হে ইন বিশাল আকৃতি সাদা পিঁপড়েকে তার তরবারি দিয়ে 2 ভাগে কেটে ফেলে এবং বলে এই রক্ষীরা খুব শক্তিশালী, কিন্তু মা বলে যে তারা সংখ্যায় খুব কম ছিল। বিয়াঙ্গু বলে যদি আরও এরকম মনস্টার পিঁপড়া দেখা দেয় ভয় পাওয়ার দরকার নেই, আমি পেছন থেকে তোমাদেরকে সাহায্য করব, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। বেগ বলে আমি বিশ্বাস করতে পারছি না তুমি সেই ব্যক্তি যে কিনা যুদ্ধ করতে পূর্বে ভয় পেত। বিয়াঙ্গু রসিকতা করে বলে তুমি শুধু বেশি কথা বলো, তুমি কি মিশনে এবার প্রথম? এবং সে একটি পিঁপড়ের মাথা ভেঙে দেয়, কারণ মাথা কেটে ফেলার পরও এই দানবটি কিছু সময়ের জন্য বেঁচে থাকে, তাই তাদের অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করা উচিত যাতে এটি পালিয়ে না যায়। তখন বেগ তার পা দিয়ে পিঁপড়ের মাথা ধ্বংস করে দেয়। হান্টার মা বলে তারা যতটা সম্ভব গুহার ভিতরে যাচ্ছে। তারা যত সামনের দিকে এগোয় তত বেশি শক্তিশালী পিঁপড়ের মুখোমুখি হচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত বাইপেদাল কোনো পিঁপড়ার সন্ধান পায়নি। বেগ বলে আমরা যাদের সাথে ফাইট করলাম হয়তো তারা রানীর আগের জেনারেশনের রক্ষী। লিম চুইকে জিজ্ঞাসা করে যে আমরা কি সঠিক পথে এগোচ্ছি, তাই না? চই বলে হ্যাঁ আমি মনে করি। হেইন বলছে এ নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি ভেতর থেকে একটা শক্তিশালী ম্যাজিক্যাল বিস্ট গন্ধ পাচ্ছি। চই বলে প্রেসিডেন্ট বেকের আমরা যে দূরত্বে আছি সেখান থেকে পিঁপড়ে রানীকে দেখতে পাওয়ার কথা। এরপর বেগ তার চোখের ক্ষমতা ব্যবহার করে গুহার ভিতরে অনেকগুলো ডিম ও পিঁপড়া দেখতে পায়। খুঁজতে খুঁজতে সে রানীর চেম্বারটি পায়। বেগ বলে যে রানী হলো সবচেয়ে ভেতরের গুহায় রয়েছে, কিন্তু অনেকগুলো ম্যাজিক পিঁপড়া রক্ষী তাকে রক্ষা করছে। তার রক্ষীগুলো এস র্যাঙ্কের রয়্যাল গার্ড হবে এবং আমি জানি না রানী কতটা শক্তিশালী হবে। এই যুদ্ধটি কঠিন হতে চলেছে, কিন্তু একসাথে তারা অবশ্যই তাকে পরাজিত করতে পারবে। বিগ এই কথা বলে সামনের দিকে তাদের দল এগিয়ে নিয়ে যায়। চার্লির দল তানাকার দলকে খুঁজতে যায়, কারণ তারা রেডিওতে সাড়া দিচ্ছিল না। ওরা এখানে শুধু মরা পিঁপড়ে দেখতে পায়। তবে ইজাব একজন হান্টার ফুজিসীমার ভাঙা চশমা দেখে আরেকটু সামনে তাকালেই দেখে তাদের মাথা বিচ্ছিন্ন লাশ। এটা দেখে সে অনেকটা ভয় পেয়ে যায়। পিছনে ফিরে তাকাতেই দেখে তার সতীর্থ মাটিতে হাঁটু গেড়ে বমি করছে। সে জিজ্ঞাসা করে তোমার কি হলো? বন থেকে আসা খুব বাজে একটা স্মেল পায় যা সে কখনো পায়নি, এবং নিজের সামনে বরফের পাহাড় তৈরি করে ভয়ে নিজেকে বাঁচানোর জন্য। অ্যানকিংয়ের অরা এতটাই ভয়ানক আর তীব্র ছিল, সাথে সাথে তাকে আক্রমণও করে এলোপাতারি, কিন্তু অ্যানকিং ব্যারু বরফের ভেতরে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। পরবর্তী দৃশ্যে কুমামোটোর সাথে আরেকজন হান্টার আলোচনা করে চার্লি সতীর্থ সাড়া দেয়নি, তাদের কিছু হয়ে গেল নাকি। কিন্তু তাদের সামনে অনেক পিঁপড়ে ছিল এবং প্রথমে তারা তাদের মোকাবেলা করা নিয়ে চিন্তা করে। বেগ চাহে ইম চই দল রানীর কক্ষে পৌঁছে যায়। তাদের সামনে রানী পিঁপড়ার অনেকগুলো রয়্যাল গার্ড দাঁড়িয়ে রয়েছে। তারা চিন্তা করে আমাদের জন্য ভালোই ওয়েলকাম পার্টি তৈরি করে রেখেছে। বিয়াঙ্গো এখন তার শক্তি ব্যবহার করে সমস্ত হান্টারদের হিল করে
যাতে আগে ফাইট করা আহত এবং ক্লান্তি দূর হয়ে যায়। এতে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। মা এখন শক্তিশালী হয়ে উঠেছে এবং তার আকার বৃদ্ধি করে আক্রমণ শুরু করে। চই তার আগুন দিয়ে রক্ষীদের পুড়ে মারতে শুরু করে। এই বলে যে তাকে সাধারণত এত শক্তি ব্যবহার করতে হয় না, কিন্তু আজকে সে তার সমস্ত শক্তি ব্যবহার করে পিঁপড়াদের হত্যা করবে। এটা বলে সে একটি ফায়ার ড্রাগন আক্রমণ করে এবং অনেকগুলো পিঁপড়ে পুড়িয়ে ফেলে। বেগ মনে করে এখন তারও উচিত তার আসল রূপে বেরিয়ে আসা, এবং সে ঠিক পশুর মতো রূপান্তরিত হয় এবং চিন্তা করে আমি আজকে প্রত্যেকটি পিঁপড়াকে হত্যা করব। এবং দুজন রাজকীয় রক্ষী তার সামনে উপস্থিত হয়। সে একাই তাদের 2 হাতে খুন করে। আর চা বলে সে প্রথমবারের মতো বেকের এই ট্রান্সফরমেশনটি দেখছে। ক্যামেরাম্যান পিছনে দাঁড়িয়ে সবকিছু রেকর্ড করছে। সে তার ম্যানেজারের কাছ থেকে জানতে পারে যে তারা 80 জনের বেশি টিআরপি পাচ্ছে, তাই তার আর একটু কাছে যেতে এবং ক্লোজ আপ শট নিতে। সে সামনে এগোতেই বিয়াঙ্গু তাকে পিছন দিক থেকে থামায়, বলে এটি একটি বসের এসরং ডানজন। তোমার কি মরার ইচ্ছা আছে? এই বসের ঘরটাতেই তোমার পিছনে থাকা উচিত, কারণ এই যুদ্ধ এখন আরও বিপজ্জনক হয়ে উঠবে। সবাই টিভিতে দেখছিল যে হান্টাররা রানীর সামনে পৌঁছে গেছে এবং তার সাথে লড়াই করছে। এস র্যাঙ্কের হান্টাররা সাধারণত একসাথে কাজ করে না, কিন্তু আজ তারা ফাইট করছে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করার জন্য। হান্টার মা একটি স্কিল ব্যবহার করে পিঁপড়াদের নিজের দিকে ডেকে মেরে ফেলার জন্য, এবং বাকি হান্টাররা রয়্যাল গার্ডদের হত্যা করার জন্য রওনা দিল। লিম একসাথে অনেকগুলো জাদুকরি তীর একের পর এক দৃষ্টির মতো নিক্ষেপ করে। ম্যাজিক ডিস পিঁপড়াগুলোকে ধ্বংস করে। বেগ তার হাত দিয়ে পিঁপড়াদের মেরে ফেলে। চই তার আগুন দিয়ে লড়াই করছে। হেইন তরবারি দিয়ে অনেকগুলো সাদা পিঁপড়া গাঠকে দ্বিখণ্ডিত করে দেয়। জিনুর বোন ও মাও এই অভিযান দেখছিল। সবার চোখ আজ এই অভিযানের উপর ছিল। অবশেষে চইয়ের দল সমস্ত রক্ষীদের হত্যা করে, আর এখন কেবল পিঁপড়ার রানী বেঁচে আছে। অ্যান্ড কুইন হান্টার মায়ের উপর আক্রমণ করতে গেলে সে তার শিল দিয়ে প্রতিহত করে। সে বলে এখনই সময়, চলো এটিকে শেষ করে দেই। এরপরে লিম তার ম্যাজিক অ্যারো দিয়ে পিঁপড়া রানীর উপর আক্রমণ করে, যা তার শরীরে গেঁথে যায়, কিন্তু এতে তার কোনো ক্ষতি হয় না তেমন। বেক তার ধারালো নখ দিয়ে আক্রমণ করে, কিন্তু রানীর উপর এর কোনো প্রভাব পড়ে না। অ্যান্ড কুইন তাদের উপর একটি বিষ বমি করে, এতে তাদের শরীরে চামড়া পড়ে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে বিয়াঙ্গুই সেগুলো ঠিক করে দেয় এবং একদম সম্পূর্ণ সুস্থ করে দেয়। সে বলে যতক্ষণ সে বেঁচে থাকবে ততক্ষণ তাদের কিছুই হতে দেবে না। এখন পিঁপড়া রানী কেবল বিয়াঙ্গুয়ের দিকে যাচ্ছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু মা তার সামনে ঢাল দিয়ে থামায়, কারণ সে তার আরোগ্যকারীকে মরতে দেবে না। তুই এখন রানীর উপর আগুনের শক্তিশালী আক্রমণ ব্যবহার করে, যা একটি বিস্ফোরণ ঘটায়, কিন্তু এতেও রানীর তেমন কিছু হয় না। কেবল তখনই রানী একটি চিৎকার করে এবং বেগ মনে করে এটি ব্যথায় চিৎকার করলো নাকি কাউকে ডেকে পাঠানোর চেষ্টা করছে সাহায্যের জন্য। এরপর রানী পিঁপড়ে পালানোর চেষ্টা করে, তাই হান্টার মা এবং বেগ তাকে ধরে ফেলে। তারপর চাহিন রানীর দিকে আসে। বিয়াঙ্গু তার ক্ষমতা ব্যবহার করে হেইনের শক্তি বুস্ট করে ড্যামেজ বাফও দিয়েছিল, যাতে সে দ্রুত রানীর সব পা কেটে ফেলে এবং তার উপর চলে যায়। এরপর চাহিন তার তরবারি দিয়ে লাস্ট ড্যান্স দিয়ে রানীর ঘাড় কেটে ফেলে, তাকে কেটে ফেলে এবং অবশেষে রানীকে হত্যা করে। টিভিতে যারা দেখছিল তারা এটা দেখে অনেক উচ্ছ্বসিত এবং খুশি হয়। তারা বিশ্বাস করতে শুরু করে যে সর্বোপরি পিঁপড়া রানীকে হত্যা করা হয়েছে। চেয়ারম্যান গো বলে অবশেষে মিশন সম্পন্ন হলো। তাহলে তারা খুশি যে তাদের লক্ষ্য এখানে সম্পন্ন হয়েছে। হান্টার রানীকে হত্যা করেছে। বাকি পিঁপড়াগুলো 1 বছরের মধ্যে নিজেরাই মারা যাবে, কারণ তাদের ডিম পাড়া বন্ধ হয়ে যাবে এবং এই দ্বীপে আর কেউ নেই সংখ্যা বাড়ানোর জন্য। বেগ তখনও ভাবছিলেন যে রানী শেষের চিৎকারটি কার জন্য করেছিল। বিয়াঙ্গু অনেক খুশি হয়ে বলে, এত চিন্তা করো না, আমরা রানীকে মেরে ফেলেছি এবং আমাদের বন্ধুর হত্যার প্রতিশোধ নিয়েছি। সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু জাহাজের বাইরে এদিকে দেখতে পাই যে বলে সব পিঁপড়ারা গুহার দিকে ফিরে যাচ্ছে এবং তাদের হস্তক্ষেপ তরঙ্গের কোনো প্রভাব কাজ করছে না। চই অনুভব করলো যে সে একটা ফায়ার গেট বসেছিল সেটা ভেঙে গেছে, এটা চলে গেছে আর পিঁপড়ারা আসছে। তারা ভাবতে শুরু করে এখানে কি হচ্ছে, আমাদের হাতে আরও সময় থাকার কথা। ডিকয় টিম কি করছে? কারণ তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল অন্যান্য পিঁপড়াদের
ডিস্ট্র্যাক্ট করে ফাইট করা, যাতে তারা রানী পিঁপড়াকে মেরে ফেলতে পারে। যেহেতু বেরু তাদের সবাইকে মেরে ফেলেছে, তাই সব পিঁপড়া এখন এখানে এসেছে। রানী চিৎকার কি সাহায্য ছিল হেইন বলে, তবুও বাইরের পিঁপড়াগুলোর চই তৈরি করা কেস ভাঙার কথা না। বেগ অনুভব করে কেউ তাদের দিকে শক্তিশালী একজন আসছে। হঠাৎ করে সবাই খুব শক্তিশালী ওরা অনুভব করে। অ্যান কিং বেরু তাদের সামনে এসে দাঁড়ায়। এটি তার মানা প্রকাশ করে। চাহে ইন হাঁটু গেড়ে বসে বুঝতে পারে যে এটি কোনো সাধারণ পিঁপড়া নয় এবং এর ম্যাজিক্যাল ক্ষমতা শরীরের মধ্যে চিলিং অনুভব করা এবং এর গন্ধ খুব তীব্র। হান্টার মা তার সাথে লড়াই করার জন্য মাত্র এক পা এগিয়ে যেতে অনুভব করে যে সে মৃত। পিঁপড়ার রাজা তাদের ছেড়ে রানীর কাছে যান, গিয়ে তার মাথা খায় এবং চিৎকার করে। মনে হচ্ছে রানীকে মৃত দেখে সে রেগে গেছে। সে চোখের পলকে চাহিনের পিছনে ছুটল। সে গিয়ে এক হাতে তাকে আঘাত করে এবং দূরে ছিটকে দেয়। এরপর হান্টার মার পিছনে ছুটতে থাকে। তাৎক্ষণিকভাবে হান্টার মা তার শরীর বড় করে তোলে, কিন্তু অ্যান কিং এক ঘুষিতেই তাকে ধ্বংস করে দেয়। সে তার ঢাল এবং বাহু ভেঙে ফেলে। যখন অন্য হাত দিয়ে বর্ষা ছুটতে যায়, বেরু তার অন্য হাতটিও উপরে ফেলে। সে বাকি হান্টারদের দিকে এগিয়ে যায় এবং বেগ তাকে আক্রমণ করার চেষ্টা করলে তাকে আহত করে দেয়। এরপরে চুইন তার ফায়ার ম্যাজিক আক্রমণ ব্যবহার করতে যাবে, তার আগেই পিঁপড়ার রাজা তার সামনে হাজির হয়ে তার শরীরও কাটাছেঁড়া করে। লিম গিয়ে এখন রাজার দিকে তীর তাক করে মারে, কিন্তু রাজা নিচের হাতেই তার তীর ভেঙে দেয়। এতে সে অবাক হয়ে যায়। অ্যান কিং বেরু তাকে ঘুষি মারে দূরে ফেলে দেয়, কিন্তু সে দেখতে পায় যে হান্টারের মা তার দুই হাতে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বিয়াঙ্গু তাকে তাৎক্ষণিকভাবে সুস্থ করে তোলেন। সে ক্যামোফ্লেজ নামে একটি ক্ষমতা ব্যবহার করে, যাতে সে নিজেকে অদৃশ্য করে দিয়েছিল। সে লুকিয়ে থাকতে পারে, তিনি সবাইকে সুস্থ করতে পারেন, কিন্তু তার কেবল নিজের জায়গা থেকে তা করতে পারে। যতক্ষণ নিরাময়কারী বেঁচে আছে ততক্ষণ তারা পুনরায় ফাইট করতে পারবে। হান্টার মা তার ক্ষমতা ব্যবহার করে বেরুকে মারতে যায়। বেরু তখন হান্টার মায়ের পা ধরে তাকে পুতুলের মতো মাটিতে এপাশে ওপাশে আছাড় মারে, অজ্ঞান করে দেয়। এবং তারপর তার চোখ পড়ে বিয়াঙ্গুর উপর। বিয়াঙ্গু অবাক হয়ে যায় যে অদৃশ্য থাকা অবস্থায় সে তাকে কিভাবে দেখতে পায়। এরপর বেরু তার হাত বিয়াঙ্গুয়ের পেটের ভিতর সম্পূর্ণ ঢুকিয়ে দেয়। বিয়াঙ্গু বেগকে এখান থেকে পালিয়ে যেতে পারে। এরপর পিঁপড়ার রাজা তার মাথা খায়, আর বেগের অন্য বন্ধু তার সামনেই মারা গেল। বেগ তা দেখে রেগে গিয়ে তার উপর আক্রমণ করতে যায়। বেরু তার গলা টিপে ধরে, যা বেগকে তার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনে। বেগ দেখতে পায় বেরু মুখ খুললে তার ভিতরে বিয়াঙ্গুর ছবি, যে বলে বেগ এখান থেকে পালিয়ে যাওয়ার কথাটা পুনরাবৃত্তি করে। এটার কারণ হলো সে আসলে বিয়াঙ্গুয়ে মাথা খেয়ে ফেলেছে, যার ফলে তার সমস্ত জ্ঞান ও ক্ষমতা তার ভেতরে চলে যায়। এটি অ্যান কিং এর একটি ক্ষমতা। সে যার রক্তই খাবে তার ক্ষমতা ও জ্ঞান সে অর্জন করতে পারবে। বেরু বলে, তোমরা আমাদের পিঁপড়ার রানীকে মেরে ফেলেছ, কিন্তু তোমরা সবাই খুব দুর্বল। তোমাদের মেরে ফেলা মজা হবে না। বলো তোমার রাজা কোথায়? কেবল তখনই সে বাইরে কেউ আছে শক্তিশালী এটা অনুভব করে। সে একজন শক্তিশালী মানুষ, হয়তো রাজা হবে। এই ভেবে পিঁপড়ার রাজা এখান থেকে চলে গেলে বেগ মনে করে যে সবচেয়ে শক্তিশালী বলতে কি গোটো কাছে যাচ্ছে। সে ভাবে এগুলো ভাবার সময় নেই, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। গোটোর দল এখানে তাদের সঙ্গীদের খুঁজতে আসে, কারণ চার্লি এবং ডেল্টা উভয় দলই সাড়া দিচ্ছিল না। তারপর গোটো সেই জায়গায় পৌঁছায় যেখানে রাজা অন্যান্য হান্টারদের মেরে ফেলেছিল। সেখানে গিয়ে পৌঁছায়। জাপার হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাতসুমোতো শিগো ফোন করে বলে, আমাদের নিয়মকানুন অনুযায়ী তুমি কেন চলতেছ না? গোটো বলে, আমাদের কিছু হান্টার মারা গেছে। গোটো বলে, এই হান্টাররা দুর্বল তাই মারা গেছে। যদি তারা সেখানে থাকতো তাহলে তাদের মৃত্যু আমাদের জন্য কোনো পার্থক্য করতো না। গোটো তার জেজু দ্বীপের অগ্রগতির কথা চেয়ারম্যান মাতসুমোটোকে জানায়। তারপর সে জিজ্ঞাসা করে, কোরিয়ান হান্টারের সম্পর্কে তোমার কি মনে হয়? বেঁচে থাকার সম্ভাবনা কত? গোটো বলে, তাদের শক্তি দেখার পর আমি বলবো যে 0%। চেয়ারম্যান এখন বলছেন যে আমরা কোরিয়ান হান্টারদের সাহায্য করার চেষ্টা করেছি। জেজু মিশনের জাপানের হান্টাররা সাহায্য করেছে। তাদের সেই গুহার মরার জন্য ছেড়ে দিয়েছে, যাতে তাদের দেশের ক্ষমতা কমে যায়।
আসলে এটাই ছিল তাদের পরিকল্পনা। তুমি তোমার দেশকে মহান ঘোষণা করতে পারবে, কারণ এস র্যাঙ্ক ডানজন ক্লিয়ার করা খুব কঠিন। যদি এটা বড় ব্যাপার হয়, মাতসুমোটো মনে করে এটি দুর্দান্ত, কারণ এটি তাদের দেশকে একটি এস র্যাঙ্কের জয়ের জন্য গৌরব দেবে। তারপর মাতসুমোতো তার হান্টারদের পিছু হটতে এবং নৌবহরের দ্বিতীয় স্ট্রাইক ফোর্সের সাথে মিলিত হওয়ার নির্দেশ দেয়। তারপর পিঁপড়া রাজা পিছন দিক থেকে তাদের আক্রমণ করে। গোটো তার শট দিয়ে সেই আক্রমণটি প্রতিহত করে, কিন্তু ইশিদাকে হত্যা করে। অন্যজনকে এখান থেকে চলে যেতে বলে, না হলে সে তাকে মেরে ফেলবে। পিঁপড়ে রাজা এবং গোটো মুখোমুখি হয়। বেরো শক্তিশালী অরা দেখে গোটো অবাক হয়। সে সেখানে দাঁড়িয়ে গোটোকে জিজ্ঞাসা করে, তুমি কি রাজা? গোটো অবাক হয়ে যায় যে পিঁপড়া কথা বলছে। সে বলে, হ্যাঁ, আমি রাজা। বেরু তার ম্যাজিক ক্ষমতা আরও বৃদ্ধি করে। গোটো এটা অনুভব করে বুঝতে পারে যে সে আগেও এরকম শক্তি অনুভব করেছিল, যখন সে জিনোর সাথে যুদ্ধ করেছিল। এরপর দেখতে পাই যে গোটোর শট ভেঙে যায়। পরবর্তী দৃশ্যে গুহার ভিতরে হাজার হাজার পিঁপড়ে গুহার ভিতরে ঢুকে পড়েছে। চই তার সর্বশক্তি দিয়ে তাদের থামানোর চেষ্টা করছে। বেরুর আক্রমণে সব হান্টারদের অবস্থা খারাপ, তারা আহত, তাদের ফাইট করার মতো আর অবস্থা নেই। শুধু চই একমাত্র যে কিনা ফাইট করতে পারছে। বেগ বুঝতে পারে যে তারও আর বেশি শক্তি অবশিষ্ট নেই। আমরা মনে হয় না আর বাঁচব। যখনই সেই পিঁপড়াগুলো তাদের কাছাকাছি আসে আক্রমণ করার জন্য, জিনোর সৈন্যরা তাদের ছায়া থেকে বেরিয়ে আসে, যা জিনো তাদের শ্যাডোতে লুকিয়ে রেখেছিল, আর পিঁপড়াদের থামায়। বেগ চিন্তা করে, এই কালো সৈন্যরা কোথা থেকে এলো? এরা কারা? বুঝতে পারছি না কিছু। পরবর্তী দৃশ্যে আমরা পৃথিবীতে জিনুকে একটি ভবনের ছাদে দেখতে পাই। জিনো এক্সচেঞ্জ বলার মাধ্যমে পর্বটি শেষ হয়। পরবর্তী এপিসোডে জিনো তার শ্যাডো সৈন্যের সাথে জায়গায় পরিবর্তন করে সেই গুহায় যাবে এবং আমরা জিনো বনাম বেরু ফাইট দেখতে পারবো।